তো কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে ক্লাস 9-10 ফিজিক্স চ্যাপ্টার 3 বলের হচ্ছে 2 নম্বর লেকচারে সকলকে স্বাগতম। তো আজকের লেকচারে হচ্ছে আমরা কাল ফার্স্ট লেকচার হচ্ছে পরবর্তীর দিকে কিছু জিনিস কয়েকটা টপিক নিয়ে আলোচনা করবো এবং কিছু ম্যাথ দেখবো সেই বিষয়ে। আজকে আমাদের মেইন টপিকগুলো হচ্ছে ছোটো টপিক দুইটা, ভরবেগের সংরক্ষণ নীতি এবং সংঘর্ষ। আমরা হচ্ছে এই দুইটা টপিক সম্পর্কে একটু জানবো বিস্তারিত এবং এই রিলেটেড কয়েকটা ম্যাথ করবো, ঠিক আছে? তো আজকে হচ্ছে আমরা টপিকটা শুরু করবো হচ্ছে সংঘর্ষ দিয়ে। সংঘর্ষ বা হচ্ছে কলিশন, সংঘর্ষ বা কলিশন। সংঘর্ষ বলতে কী বুঝো? ধরো দুইটা বস্তু আছে, দুইটা ধরো একে অপরের দিকে আসতেছে, কিছুক্ষণ পর ঠাস করে আওয়াজ হলো, একটা একটার সাথে বাড়ি খাইলো, বাড়ি লাগলো, বানানো হয়েছে না যদিও, এটা হচ্ছে অন্তঃস্থর হবে। বাড়ি লাগলো, লাগার পর কী হইলো, একটা একটার সাথে জোর আওয়াজ লাগলো এবং সংঘর্ষ হলো। এটাকে আমরা বলি হচ্ছে সংঘর্ষ হলো বাড়ি লাগার পর, বা বাড়ি লাগার সাথে সাথেই বাড়ি লাগাটাকে আমরা বলি হচ্ছে সংঘর্ষ হলো। সংঘর্ষ হওয়ার পর ঘটলো কি, যে দুইটা হচ্ছে দুই ভিন্ন দিকে হচ্ছে যাওয়া শুরু করলো ধরো। তো এই যে পুরো ঘটনাটাকে মূলত সংঘর্ষ বলে। এবং এই সংঘর্ষটা এখানে যেই মাঝখানে যে ফেজটা আছে, এখানে যে সংঘর্ষটা ঘটছে, এটা খুবই অল্প সময়, অতি অল্প সময়ের মধ্যে এই ঘটনাটা ঘটছে। অতি অল্প সময়ের মধ্যেই হচ্ছে এই ধরো প্রথমটা হচ্ছে V1 বেগে আসছিলো, পরটা V2 বেগে আসছিলো। সংঘর্ষের পর ধরো এটা হচ্ছে V3 বেগে গেলো, এটা V4 বেগে গেলো। তো যে সংঘর্ষের পর যে বেগের যে পরিবর্তনটা ঘটলো, এটা খুবই অল্প সময়ের মধ্যে ঘটছে, ঠিক আছে? এখন এখানে যেহেতু ব্যাগের পরিবর্তন ঘটছে, ধরো এটার ভর ছিল M1, এটা ছিল M2, এটা ছিল M1, এটা ছিল M2, ঠিক আছে? তো এখানে যে ব্যাগের পরিবর্তন ঘটছে, যদি মাঝখানে এই যে সংঘর্ষের সময় আমি বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না দিই, ঠিক আছে? ধরো হচ্ছে ঘটনাটা এরকম, প্রথমে তো হচ্ছে সংঘর্ষ ঘটছে, সংঘর্ষ ঘটার পর কি দুইটা বস্তুরই হচ্ছে ব্যাগের পরিবর্তন ঘটছে। যেহেতু ব্যাগের পরিবর্তন ঘটছে, আদিতে যে ভরবেগটা ছিল এবং পরে যে ভরবেগ আছে, ভরবেগের কি পরিবর্তন হওয়ার কথা কি পরবর্তী পরে। আচ্ছা, এখন ব্যাগে যেহেতু চেঞ্জ হয়েছে, তো স্বাভাবিকভাবে মনে হতে পারে এখানে ভরবেগেরও চেঞ্জ হয়েছে। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল ভরবেগ অবশ্যই চেঞ্জ হয়েছে, কিন্তু তুমি যদি দুটো আলাদা আলাদা ঘটনা দেখো, যে আদিতে এবং সংঘর্ষের পরে, সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পর, তো সেই ক্ষেত্রে যদি এই যে সংঘর্ষ ঘটাকালীন সময়, এই সংঘর্ষ ঘটাকালীন সময় যদি এদের মধ্যে বাইরে থেকে আমি কোনো প্রকার কোনো বল প্রয়োগ না করি, মানে নিজেদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ছাড়া, মানে তাদের মধ্যবর্তী বল ছাড়া আমি বাইরে থেকে যদি কোনো এক্সটার্নাল ফোর্স প্রয়োগ না করি বা বাহ্যিক বল ক্রিয়া না করি, বাইরে থেকে কোনো বাহ্যিক বল যদি এখানে না দিই বা প্রযুক্ত না হয়, তাহলে সংঘর্ষের পূর্বে যে মোট ভরবেগটা ছিল দুইটা বস্তুর, মানে টোটাল M1V1 প্লাস M2V2 যেটা ছিল, সংঘর্ষের পরের মোট ভরবেগ অর্থাৎ M1V3 প্লাস M2V4 দুইটা পরস্পর সবসময় সমান হয়। এই জিনিসটার নাম হচ্ছে ভরবেগের সংরক্ষণ নীতি। ভরবেগের সংরক্ষণ নীতি, সংরক্ষণ নীতি, ভরবেগের সংরক্ষণ নীতি। এই নীতিটা আমাকে কি কয়? এটা আমার কয় যে বাহ্যিক বল ক্রিয়া না করলে, বল ক্রিয়া না করলে একাধিক বস্তুর, এক বা একাধিক আছে, এক না দিয়ে একাধিক, একাধিক বস্তুর সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ, সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ ও সংঘর্ষের পর মোট ভরবেগ সর্বদা সমান হয়। ভরবেগ সর্বদা সমান হয়, এটাকে বলা হয় ভরবেগের সংরক্ষণ নীতি, ঠিক আছে? অর্থাৎ সংঘর্ষের পূর্বে যদি মোট ভরবেগ P হচ্ছে সামেশন অফ P সংঘর্ষের পূর্বে ইকুয়ালস টু হচ্ছে সামেশন অফ P সংঘর্ষের পর, এইগুলো সবসময় সমান হবে। অর্থাৎ যদি এটাকে তুমি এভাবে দেখো, যে ধরো সংঘর্ষের পূর্বে, ধরো ওইগুলোকে আমি V1 না দিয়ে আমি ধরো হচ্ছে এইভাবে দিই, এভাবে দিলে হয়তো বা সুবিধা হবে, পরবর্তীতে ম্যাথগুলো করতে কি কাজ মানে খুবই সহজ হবে আর কি, বা বুঝতে সহজ হবে। ধরো M1 বস্তুর আদিবেগ ছিল U1, এটা ছিল U2, শেষ বেগ হয়ে গেল এটাকে V1, এটা হয়ে গেল V2। তাহলে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ অর্থাৎ M1U1 প্লাস M2U2
এটা হচ্ছে সংঘর্ষের পরে মোট ভরবেগ, অর্থাৎ m1v1 প্লাস হচ্ছে m2v2, এগুলো সবসময় সমান হবে। এখন এখানে যদিও দুইটা বস্তু দিছি, ধরো যদি এখানে যদি 4-5টা বা 7-8টা বস্তু সংঘর্ষ হইতো, তাহলে এখানে হচ্ছে বাকিগুলোও অ্যাড করে দিতাম আর কি। ঠিক আছে, তো এই জন্য লিখছি আর কি সামেশন অফ সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ ইকুয়ালস হচ্ছে সামেশন অফ সংঘর্ষের পরের ভরবেগ, এই দুইটা পরস্পর সবসময় সমান হবে। এখন এটা তো গেলে হচ্ছে ভরবেগ। আমি আগেই বলছি যে এই সংঘর্ষের ক্ষেত্রে হচ্ছে কখনোই বাহ্যিক বল কোনো কিছু ক্রিয়া করে না। নর্মাল সংঘর্ষে নর্মালি হচ্ছে সংঘর্ষের ক্ষেত্রে আমরা বাহ্যিক বল, বাইরে থেকে কোনো বল আমরা প্রয়োগ করি না, বা তোমাদের লেভেলে হচ্ছে বাইরে থেকে এই সংঘর্ষের মধ্যে কোনো বল প্রযুক্ত করা হয় না। তো এতটুকু ধরে নিবা যে যত ধরনের সংঘর্ষ নিয়ে আমরা আলোচনা করবো সবসময় হচ্ছে সেটা ভরবেগের সংরক্ষণ নীতিকে মেনে চলবে। ঠিক আছে, এখন আসলে হচ্ছে আমরা সংঘর্ষের প্রকারভেদ নিয়ে একটু আলোচনা করি। ধরো আমি একটা হচ্ছে পেজ অ্যাড করি। তো একটা পেজ অ্যাড করা হলো। তো এখন আসে সংঘর্ষের প্রকারভেদ। সংঘর্ষের প্রকারভেদ। আচ্ছা, সংঘর্ষের প্রকারভেদ আগে সংঘর্ষের সংজ্ঞা দিছি কি না? সংজ্ঞা দেন, একটা সুন্দর একটা সংজ্ঞা দিই আগে। দাঁড়াও, সংঘর্ষ মুছিয়ে ফেলাই। সংঘর্ষ সংঘর্ষ হচ্ছে কি, যে সংঘর্ষটা ঘটছিল তার সময়কাল খুবই কম ছিল, অর্থাৎ অতি অল্প সময়ের জন্য বৃহৎ বল ক্রিয়া করে, মানে ওই যে তাদের মুখোমুখি সংঘর্ষ যে হয়েছে, বৃহৎ বল, এটা বাহ্যিক বল না কিন্তু, বৃহৎ বল ক্রিয়া করে গতির হঠাৎ ও ব্যাপক পরিবর্তন করাকে সংঘর্ষ বলে। এখন সংঘর্ষ হচ্ছে দুই প্রকার, প্রকারভেদ হচ্ছে দুই প্রকার, প্রকারভেদ দুইটা। একটা তো হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। আমরা হচ্ছে দুটোটা নিয়ে আলোচনা করি, দুইটার হচ্ছে সূত্রের বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করব। অস্থিতিস্থাপক সংঘর্ষ, ঠিক আছে। তো প্রথমে আসো স্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে। স্থিতিস্থাপক সংঘর্ষ বানানো হয়েছে না, এটা সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপকতা বলতে কি বোঝা জানি, মানে হচ্ছে যে অবস্থায় ছিল কিছুটা বল ছড়ানোর পর আগের অবস্থায় ফেরত যাওয়া। তো এখানে হচ্ছে যদিও ওই জিনিসটা সেম না, তবে এখানে হচ্ছে ঘটনাটা এরকম হয় যে দুইটা বস্তু হচ্ছে পরস্পরের সাথে সংঘর্ষ ঘটবে এবং সংঘর্ষের পর বস্তু দুটা পরস্পর থেকে আলাদা থাকবে। তো এই সংঘর্ষ হচ্ছে, অর্থাৎ যদি আমি এটাকে পয়েন্ট আকারে লিখি, এই সংঘর্ষ হচ্ছে, আচ্ছা যাও এটাকে সংজ্ঞাই দিয়ে যাও তোমাদের সুবিধার জন্য। যে সংঘর্ষে বস্তুদ্বয়ের, এটা বস্তুদ্বয় হতে পারে, বস্তুত্রয়ও হতে পারে, একাধিক বস্তু হতে পারে, তবে জাস্ট সহজভাবে জানার জন্য কি, যে সংঘর্ষে বস্তুদ্বয়ের মোট গতিশক্তি ও মোট ভরবেগ সংরক্ষিত হয়, অর্থাৎ সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি সংঘর্ষের পরের মোট গতিশক্তিও সমান হবে, আবার সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ আর সংঘর্ষের পরের মোট ভরবেগ সমান হবে, অর্থাৎ সংরক্ষিত হবে আর কি, সংরক্ষিত হয় ও সংঘর্ষের পর বস্তুদ্বয় আলাদা থাকে, মানে পরস্পরের সাথে জোড়া লাগে যায় না আর কি, আলাদা থাকে, তা হলো স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষের বৈশিষ্ট্য কি? এই সংঘর্ষে দুইটা বস্তু ধরো পরস্পরের সাথে সংঘর্ষ ঘটবে,
দুইটা বস্তু পরস্পরের সাথে সংঘর্ষ করবে, সংঘর্ষ ঘটার পর দুইটা বস্তু ধরে এরকম আসতেছে, পরস্পরের দিকেও আসতে পারে, আর নয়তো হচ্ছে পরস্পর একে অপরের দিকেও আসতে পারে, অথবা নয়তো একই দিকে চলতে পারে, সংঘর্ষ হতে পারে। সংঘর্ষ হওয়ার পর বস্তু দুইটা হচ্ছে পরস্পর থেকে আলাদা থাকবে, অর্থাৎ জোড়া লেগে যাবে না আর কি, জোড়া লেগে সামনে আগাবে না। ঠিক আছে, এই ধরনের সংঘর্ষকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলে। এবং এই স্থিতিস্থাপক সংঘর্ষ যদি হয় তাহলে সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি এবং সংঘর্ষের পরে মোট গতিশক্তি সমান থাকবে, অর্থাৎ শক্তি সংরক্ষণশীলতা মেনে চলবে। আবার সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ আর সংঘর্ষের পরে মোট ভরবেগ সমান হবে, অর্থাৎ ভরবেগের সংরক্ষণশীলতা মেনে চলবে। অর্থাৎ এটার যদি সূত্র আমি দেখাই বা ঘটনাটা দেখাই, এই ক্ষেত্রে হচ্ছে ধরো একটা বস্তু এদিকে যাচ্ছিল, m1 ভরের বস্তু u1 বেগে হচ্ছে যাচ্ছিল, আর একটা হচ্ছে সামনের দিকে m2 ভরের বস্তু u2 বেগে যাচ্ছিল। ধরো u2 এর বেগটা তুলনামূলক একটু কম ছিল m2 এর, তো কিছুক্ষণ পর তাদের সাথে সংঘর্ষ হলো। সংঘর্ষের পর সংঘর্ষ হলো। আচ্ছা, এটা এভাবে দিলে তো বুঝতে অসুবিধা হবে। আমি একটা কাজ করি, একে অপরের দিকে আসছিল, ধরো u2 বেগে একে অপরের দিকে আসছিল, তো সংঘর্ষ হলো। সংঘর্ষ হওয়ার পর দেখা যাবে যে দুইটা বস্তুই পরস্পরের সংস্পর্শে কখনো থাকবে না, দুইটার থেকে পরস্পর থেকে হচ্ছে আলাদা থাকবে, এবং দুইটার ব্যাগই হচ্ছে পরস্পর থেকে আলাদা হবে। সমানও হতে পারে, ভিন্নও হতে পারে, তবে হচ্ছে পরস্পরের সাথে জোড়া লেগে যাবে না আর কি, গ্লুয়ের মতো আটকে যাবে না আর কি। তো ধরো হচ্ছে এটা v1 বেগে আর v2 বেগে হচ্ছে বিপরীত দিকে চলে গেল। এই ধরনের সংঘর্ষকে বলা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ। মাইন্ডেড যে এখানে হচ্ছে দুইটা বস্তুর পরিবর্তে একাধিক বস্তু থাকতে পারে, এবং সেই ক্ষেত্রে সেই অনুযায়ী সূত্রটা চেঞ্জ হতে পারে। আমরা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে সেটা দেখব। তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা অনুসারে এখানে কোন সূত্রটা খাটবে? তো অনুসারে এখানে সূত্র খাটবে হচ্ছে m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু হবে m1 v1 প্লাস m2 v2। সূত্রটা কিছুটা এরকম দেখতে হবে। ঠিক আছে, আবার শক্তির সংরক্ষণশীলতা, তো এখানে যেহেতু গতিশক্তি সংরক্ষিত হয়েছে বা গতিশক্তি সেম আছে, তার মানে এখানে শক্তি সংরক্ষণশীলতা সে মেনে চলছে। এখন বলতে পারো তো শক্তি বলতে তো যান্ত্রিক শক্তি বোঝায়, অর্থাৎ গতিশক্তি বিভব শক্তি দুটোটাই বোঝাতে পারে। তবে এই ক্ষেত্রে দুইটা বস্তু হচ্ছে ভূমিতে যেহেতু ছিল, দুটোটার কোনো বিভব শক্তি নাই, তো এখানে হচ্ছে মোট শক্তি বলতে বা এখানে যে শক্তি সংরক্ষণশীলতা বলতে বোঝানো হচ্ছে গতিশক্তি সংরক্ষণশীলতা। ঠিক আছে, তাহলে শক্তির সংরক্ষণশীলতা অনুসারে সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি অর্থাৎ হাফ m1 u1 স্কোয়ার, আর সংঘর্ষের পরের মোট গতিশক্তি অর্থাৎ হাফ m2 u2 স্কোয়ার। গতিশক্তি আমরা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টার দেখবো যদিও, কিন্তু যে কোনো ধরনের বস্তুর, ধরো যদি m ভরের বস্তু যদি v বেগে গতিশীল হয়, ধরো m ভরের বস্তু যদি কোনো একটা বেগে সামনের দিকে গতিশীল হয়, তাহলে তার গতিশক্তি অর্থাৎ গতিশক্তিকে ইংলিশে বলা হয় কাইনেটিক এনার্জি। তার গায়ে গতিশক্তিটা হবে ধরো ই কে লিখলাম ওইটাকে, এটা সমান হবে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ হাফ ইন্টু তার ভর ইন্টু তার ব্যাগের বর্গের গুণফল। ঠিক আছে, এটা হচ্ছে তার সূত্রটা, এটা তোমরা কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে পাবা। তো শক্তি সংরক্ষণশীলতা অনুসারে সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি অর্থাৎ হাফ m1 u1 স্কোয়ার প্রথম বস্তুর প্লাস হাফ m2 u2 স্কোয়ার ইকুয়ালস টু হবে হাফ সংঘর্ষের পরের মোট গতিশক্তি অর্থাৎ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। এখন স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে এখানে যে হচ্ছে সংঘর্ষের পরের যে ব্যাগগুলো পাইছিলাম, অর্থাৎ সংঘর্ষের পূর্বে তো আদি ব্যাগগুলো জানি u1 u2, সংঘর্ষের পরে যে মোট যে ব্যাগগুলো আছে আলাদা আলাদা যেমন v1 v2, এই দুইটা তুমি ইচ্ছা করলে হচ্ছে এই ভরবেগের সংরক্ষণশীলতার নীতি থেকেও বের করতে পারো, আর নয়তোবা এই স্পেসিফিকলি স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে হচ্ছে এই v1 আর v2 বের করার একটা আলাদা একটা সূত্র আছে, যদিও এই সূত্রটা শুধু দুইটা বস্তুর জন্যই খাটে আপাতত, এবং তোমাদের বইয়ে এই দুইটা বস্তুর জন্যই শুধু দেওয়া আছে। তো আমি ওই দুইটা সূত্র নিয়ে একটু আলোচনা করি, ওটার প্রুফের দিকে আমি যাব না। ঠিক আছে, জাস্ট কীভাবে মনে রাখতে পারবা সেটা নিয়ে একটু আলোচনা করব। এটা প্রুফটা আসছে মূলত এই ভরবেগের সংরক্ষণশীলতা নীতি আর শক্তির সংরক্ষণশীলতা নীতি, এই দুইটা ইকুয়েশন থেকে এই দুইটা ইকুয়েশন সমাধান করে আসলে। তো আমি হেডিং সাথে বলে দিই, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে শুধু স্থিতিস্থাপক সংঘর্ষে আমি হচ্ছে যদিও তোমাদের স্পেসিফিকলি একটা কেস এখানে দেখাইছি, মানে হচ্ছে রেজাল্ট টেস্ট কেস স্পেসিফিকলি একটা কেস দেখেছি যে একটা মুখোমুখি সংঘর্ষ হয়েছে, মানে একটা দিকে আসতেছিল, এমনও হতে পারে দুইটা একই দিকে যাচ্ছিল সংঘর্ষ হতে পারে, এমনও হতে পারে প্রথমটা ব্যাগ ছিল আর একটা স্থির ছিল, দুইটা সংঘর্ষ হয়েছে পরে হচ্ছে দুইটা আলাদা রয়ে গেছে, এমনও হতে পারে। মানে ঘটনা অনেক রকমই ঘটতে পারে, তবে শেষ মুহূর্তে যে ফলাফল আছে অর্থাৎ সংঘর্ষের পরে যে ফলাফল, সেই ক্ষেত্রে দেখবে বস্তু দুটো সবসময় আলাদা থাকবে, তখনই সেটা স্থিতিস্থাপক সংঘর্ষ হবে আর কি।
ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রাখবে। আমি হচ্ছে ক্লাসে অনেকগুলো কথাই বলতেছি, অনেক কিছু আমি লিখতেছি না, কিন্তু যে কথাগুলো বলতেছি এগুলো ইম্পর্টেন্ট, সৃজনশীল, এগুলো কাজে লাগবে, তো এগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। তো স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে এই যে V1 আর V2 যে আছে, অর্থাৎ সংঘর্ষের পরের যে গতিগুলা, সেই গতিগুলো বের করার একটা আলাদা সূত্র আছে, যেটা তুমি ডাইরেক্ট হচ্ছে ইউজ করতে পারো, অবজেক্টিভেও কাজে লাগাতে পারো, আবার সৃজনশীলও লাগাতে পারো। তবে এটা মনে রাখা কোনো বাধ্যতামূলক না, এটা তোমার ইচ্ছা যদি হয় মনে রাখতে পারো, ইচ্ছে না থাকলে মনে রাখার কোনো প্রয়োজন নাই, ম্যাথ যে কোনোভাবেই করা সম্ভব। তো ধরো প্রথমে V1 এর জন্য আসি। যখনই এটা সাইডে V1 থাকবে, নিচে হচ্ছে M1টা আগে লিখবা, দুই পাশে দুইটা দাগ দিয়ে, এবং হচ্ছে তার সাথে M2টা যোগ করে দিবা। ঠিক আছে, M2টা যোগ করে দিলাম, গেল। এখন মাঝখানে হচ্ছে একটা চিহ্ন থাকবে প্লাস, দুটোর জন্য প্লাস চিহ্ন আমি দিয়ে দিলাম। তো যেহেতু প্রথমে হচ্ছে V1, তো তুমি কি করবা, প্রথম যে পার্টটা আছে বা প্রথম যে ভগ্নাংশটা আছে, এটা শুরুর দিকে হচ্ছে U1 বসাই দিবা। U1 এর পরের বাকি কি থাকলো U2, তাহলে পরেরটাতে U2 বসাই দিবা। ঠিক সেমভাবে, আচ্ছা ওইটাতে পরে আসতেছি। তো U1 বসানোর পর এখানে একটা ব্র্যাকেট দিবা প্রথমটার মধ্যে, সবসময় প্রথমটার জন্যই ব্র্যাকেট থাকবে, পরেরটার জন্য ব্র্যাকেট থাকবে না। যেটাতে তুমি U2 দিছো, U2 কার ছিল, M2 এর না, তো এটার সাথে হচ্ছে 2M2 একটা জিনিস গুণ করে দেবা। পরবর্তীতে প্রথম পার্টে যেটাতে ব্র্যাকেট বলছিলাম, U1 এর সাথে এখানে কি 1টা আগে না, তাহলে এখানেও 1টা আগে দেবা, M1, এখান থেকে হচ্ছে M2টা মাইনাস করে দেবা, তাহলেই হয়ে গেল। ঠিক আছে, ঠিক একইভাবে ভিডিওটার ক্ষেত্রে আসি। এখানে কি দ্বিতীয়টার জন্য বের করতেছি, তাহলে শুরুর দিকে হবে M2, এখানেও হবে M2, নিচে সবসময় M1 আর M2 এই দুইটা যোগ থাকবে, অর্থাৎ তার সাথে হচ্ছে M1টা যোগ করে দিবা, এটার সাথেও M1টা যোগ করে দেবা। এখানে কি 2 নাম্বারটার জন্য না, তো এই ক্ষেত্রে হচ্ছে U2টা আগে আসবে, U1টা পরে চলে যাবে। এখন যেটা আলাদা আছে প্রথমটা বাদে দ্বিতীয়টা যেটা আছে, এখানে কি U1 না, তাহলে তার সাথে কি ছিল M1, তাহলে এটার সাথে 2M1 গুণ করে দেবা। এখানে কি U2 না, তাহলে ধরে নিবা যে M2টা বড়, যদিও বড় নাও হতে পারে, মানে এইরকমভাবে আর কি চিন্তা করবা। তাহলে M2টা আগে রাখবা, পরে তার থেকে M1টা মাইনাস করে দেবা, তাহলেই হচ্ছে স্থিতিস্থাপকতার জন্য দুটো সূত্র পেয়ে গেলাম। এই জিনিসটা হচ্ছে মুখস্থের কাছে আমি যেভাবে তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝাই দিয়েছি, ওই রকমভাবে একটু মনে রাখার ট্রাই করো। যদি তবু না বুঝে থাকো, ভিডিওটাকে একটু রিওয়াইন্ড করে হচ্ছে একটু স্লো মোশনে দেখার ট্রাই করো। আমি হচ্ছে একটু যদিও দ্রুত বলার চেষ্টা করতেছি, এটা আমার একটা বদ অভ্যাস আর কি। ঠিক আছে, এই দুটো সূত্র আমি প্রায় সময় আমি ম্যাক্সিমাম টাইমে ইউজ করি না, তবে হচ্ছে যখন হচ্ছে ধরো অবজেক্টিভে ঠাস করে এরকম ম্যাথ দেওয়া দেয়, তখন সেগুলোর ক্ষেত্রে যদি আমি ধরতে পারি যেটা স্থিতিস্থাপক সংঘর্ষ, তখন আমি হচ্ছে V1 বা V2 এর সূত্র ডাইরেক্ট ইউজ করে ফেলি আর কি। ঠিক আছে, আমরা এটা ম্যাথের ক্ষেত্রেও আমরা দেখব। তো এটা তো গেল স্থিতিস্থাপক সংঘর্ষ। এখন আসো অস্থিতিস্থাপক সংঘর্ষ। অস্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ, আচ্ছা এটাও বলে দিই, সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ। এই ক্ষেত্রে হচ্ছে যে সংঘর্ষের পর বা বস্তুদ্বয়ের, আচ্ছা প্রথমে তো যেহেতু গতিশক্তি নিয়ে আলোচনা করছিলাম, তো যে সংঘর্ষে বস্তুদ্বয়ের মোট ভরবেগ সংরক্ষিত হয়, কিন্তু মোট গতিশক্তি সংরক্ষিত হয় না। মোট গতিশক্তি সংরক্ষিত হয় না, এবং সংঘর্ষের পর বস্তুদ্বয় পরস্পরের সাথে জোড়া লেগে থাকে বা পরস্পরের সাথে সংযুক্ত থেকে যায়, এবং সংঘর্ষের পর বস্তুদ্বয় সংযুক্ত হয়ে, আচ্ছা পরস্পরের সাথে সংযুক্ত হয়ে মানে জোড়া লেগে একই বেগে গতিশীল হয়, অর্থাৎ সংযুক্ত হওয়ার পর দুইটা হচ্ছে একই বেগে গতিশীল হয়। তাকে অস্থিতিস্থাপক সংঘর্ষ বলে। এটা তোমরা লিখে দিও, আমার লিখতে ইচ্ছা করতেছে না। তো এক্ষেত্রে শর্তগুলো কী কী আসলো? এক্ষেত্রে শর্তগুলো আসলো হচ্ছে
যে যেই সংঘর্ষে বস্তুদের মোট ভরবেগ সংরক্ষিত হয়। আমি আগেই বলছিলাম যে যেই সংঘর্ষ নিয়ে আমরা আলোচনা করতেছি সবসময় হচ্ছে সংঘর্ষটা এমন হয় যে বাইরে থেকে কোনো প্রকার বল প্রয়োগ করা হয় না। তো বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করা হয় তাহলে এটা সবসময় হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা নীতিকে মেনে চলবে। অর্থাৎ স্থিতিস্থাপক সংঘর্ষ আর অস্থিতিস্থাপক সংঘর্ষ দুটোটার ক্ষেত্রে হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা মেনে চলে, কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে মোট গতিশক্তি আর সংরক্ষিত থাকে না, হয় না। এবং সংঘর্ষের পর বস্তুদের পরস্পরের সাথে জোড়া লেগে একই বেগে সামনের দিকে গতিশীল হয়, তাকে অস্থিতিস্থাপক সংঘর্ষ বলে। অর্থাৎ সংঘর্ষের পূর্বে ধরো হচ্ছে এরকম ঘটনা, যে কোনো একটা সিম্পল কেস নিলাম, ধরো এমন বড় বস্তু U1 বেগে যাচ্ছিল, পরে M2 বড় বস্তু ধরো একে আরেকটার দিকে হচ্ছে U2 বেগে আসতেছিল, সংঘর্ষ হলো। সংঘর্ষ হওয়ার পর দেখা গেল যে দুইটা বস্তু পরস্পরের সাথে জোড়া লেগে গেছে, এটা M1 M2 জোড়া লেগে V বেগে সামনের দিকে আগানো শুরু করছে, ঠিক আছে, V বেগে সামনের দিকে আগানো শুরু করছে। এ ধরনের সংঘর্ষকে বলা হয় হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। এখানে হচ্ছে কী করছে, জোড়া লেগে গেছে, জোড়া লেগে সামনের দিকে অগ্রসর হয়েছে, ঠিক আছে। আমি আরও কয়েকটা পেজ অ্যাড করি, 1 2 3 4 5 6 7 8 হয়ে গেছে, আচ্ছা, জোড়া লেগে সামনের দিকে অগ্রসর হয়। অর্থাৎ দুইটা ভিন্ন বরের বস্তু আছে, দুইটা কি তিনটা চারটাও হতে পারে, পরস্পরের সাথে সংঘর্ষ হলো, সংঘর্ষ মুখোমুখিও হতে পারে, আবার একই দিকে যাওয়ার সময় হতে পারে, আবার দুইটার মধ্যে যে কোনো একটা স্থিরও থাকতে পারে, যা কিছুই হতে পারে। কিন্তু সংঘর্ষ ঘটাকালীন সময়, এই যে সংঘর্ষ যখন ঘটছে তখন মাঝখানে আমি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করি না, একটা আরেকটার গতির কারণে পরস্পরের সাথে মানে বাড়ি খাইছে আর কি, সহজ কথা। সংঘর্ষ খাওয়ার পর জোড়া লাগছে, আঠার মতো লেগে গেছে, লেগে হচ্ছে সামনের দিকে যাওয়া শুরু করছে। এই ধরনের সংঘর্ষকে বলা হয় অস্থিতিস্থাপক সংঘর্ষ। এবং এই ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণশীলতা মেনে চলে। তাহলে সূত্রটা কীরকম হবে? ভরবেগের সংরক্ষণ নীতি, ভরবেগের সংরক্ষণ নীতিকে যদি কাজে লাগায় তাহলে সূত্রটা এরকম দাঁড়ায় যে M1 U1 প্লাস M2 U2 যতগুলাই বস্তু থাকবে এরকম যাইতে থাকবে, প্লাস M3 U3 প্লাস M4 U4 যাইতেই থাকবে, ইকুয়ালস টু হচ্ছে M1 V1 প্লাস M2 V2। এখন এখানে একটা স্পেশাল কেস হচ্ছে যে সংঘর্ষের পর দুটোটা জোড়া লাগছে এবং দুটোটা হচ্ছে একই বেগে সামনের দিকে যাওয়া শুরু করছে। তার মানে V1 এর মানটা কিসের সমান হবে? V এর সমান হবে। ঠিক একইভাবে V2 এর মানটা কী হবে? V এর সমান হবে। তাহলে এখানে যদি আমি এটাকে একটু সিম্পলিফাই করি, M1 V হবে প্লাস M2 V হবে। তাহলে একটু সিম্পলিফাই করে কমন নিয়ে নিই, M1 U1 প্লাস M2 U2 ইকুয়ালস টু হচ্ছে ভিটাকে যদি কমন নিই তাহলে থাকতেছে M1 প্লাস M2 ইন্টু ভি। আমরা হচ্ছে এই পার্টটা জাস্ট একটু মুখস্থ রাখার চেষ্টা করব যে একাধিক বস্তু যখন হচ্ছে পরস্পরের সাথে সংঘর্ষ হয় এবং সেটা যদি অস্থিতিস্থাপক হয় তাহলে সংঘর্ষের পরে অর্থাৎ ডান সাইডে যে পার্টটা আছে সেখানে হচ্ছে তাদের যে একটা ব্যাগ থাকে, মানে শেষ ব্যাগ যেগুলো থাকে ওগুলো কমন থাকে, অর্থাৎ তুমি কমন নিয়ে নিতে পারো, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতা মেনে চলে না। শীলতা যদি আলোচনা করি তাহলে সূত্রগুলোর রূপ দ্বারা ধরো সংঘর্ষের পূর্বের মোট গতি শক্তি কত হবে? হাফ M1 U1 স্কোয়ার প্লাস হাফ M2 U2 স্কোয়ার। কেন? কারণ হচ্ছে সংঘর্ষের পূর্বে M1 বস্তুর ব্যাগ ছিল U1, তাহলে গতিশক্তির সূত্র কি হাফ M V স্কোয়ারের মতো, তাহলে হাফ M1 U1 স্কোয়ার, ওইটার জন্য কী হবে হাফ M2 U2 স্কোয়ার, তাই তো? তাহলে এইরকম নিলাম। এখন সংঘর্ষের পরের মোট গতিশক্তি কত হবে? সংঘর্ষের পরে বস্তুটা কীরকম ছিল? সংঘর্ষের পরে বস্তু দুইটা হচ্ছে জোড়া লেগে গেছে, তাহলে হচ্ছে যে সম্মিলিত যে বস্তুটা পাইলাম যে জোড়া লেগে গেল, এই সম্মিলিত বস্তুর মোট ভর কত? M1 প্লাস M2। তাহলে হচ্ছে এখন ধরো কেসটা এরকম যে M1 প্লাস M2 ভরের একটা বস্তু V বেগের সামনে থেকে গতিশীল, তাহলে তার গতিশক্তি কত হবে? হাফ ইন্টু এই ভর ইন্টু কি V স্কোয়ার। এখন অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে দেখা যায় যে এই জিনিসটা দুইটা জিনিস পরস্পর সমান হয় না, ঠিক আছে। তো হচ্ছে তুমি যদি ভুল কোনো কারণে হচ্ছে এরকম ম্যাথ করার সময় এই দুটো সমান ধরে ম্যাথটা করা শুরু করো তাহলে হচ্ছে ম্যাথটা ভুল হবে। এবং সবসময় ম্যাথটা যদি বলে যেটা অস্থিতিস্থাপক সংঘর্ষ সবসময় এই দুটো পরস্পর সমান হবে না। ওকে, ঠিক আছে, এগুলো গেল শক্তি সংরক্ষণশীলতা নিয়ে। এখন আসো আমি কয়েকটা জিনিস সম্পর্কে একটু বলে নিই। প্রথমত হচ্ছে তোমাকে হচ্ছে কোয়েশ্চেনগুলোতে মাঝে মধ্যে তোমাকে স্পেসিফিকলি আসলে বলা থাকে না এটা কি স্থিতিস্থাপক সংঘর্ষ না অস্থিতিস্থাপক সংঘর্ষ, কিন্তু তোমাকে যাচাই করতে বলে। তো তুমি যাচাই কীভাবে করবা একটু চিন্তা করো। দুটোটা সংঘর্ষের ক্ষেত্রে আমি দেখছি যে দুটোটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। কেন মেনে চলছিল জানি? কারণ যখন সংঘর্ষ ঘটছে অর্থাৎ সংঘর্ষ ঘটাকালীন সময়ে আমি হচ্ছে মাঝখানে বাইরে থেকে কোনো বল প্রয়োগ করি নাই,
এই জন্য দুটোটার ক্ষেত্রেই হচ্ছে সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে, মানে ভরবেগের সংরক্ষণশীলতা। কিন্তু কিন্তু সেটা হচ্ছে শক্তি সংরক্ষণশীলতাকে মেনে চলে না। দেখা যায় যে হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষে পূর্বের মোট গতিশক্তি যদি বের করি আর সংঘর্ষের পরের মোট গতিশক্তি বের করি, দুইটা পরস্পর সমান হয়ে যায়, কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষে সেটা সমান হয় না। তার মানে ওই সকল ম্যাথে তোমার আসলে শক্তি সংরক্ষণশীলতা দিয়ে হচ্ছে যাচাই করতে হবে এটা আসলে স্থিতিস্থাপক সংঘর্ষ নাকি অস্থিতিস্থাপক সংঘর্ষ। ঠিক আছে? আচ্ছা, কয়েকটা ম্যাথ করে চলো সামনে যাই। এখন দুইটার ক্ষেত্রে হচ্ছে দুই রকম সূত্র আসছে। তোমরা শুধু মনে রাখবা তোমাদের সবথেকে বেশি যেটা কাজে লাগবে আর কি, যে দেখতে হবে বস্তুদ্বয় হচ্ছে সংঘর্ষের পর মিলিত আছে না আলাদা আছে। যদি আলাদা থাকে তাহলে হচ্ছে ওই স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য ভরবেগে যে নর্মাল সংরক্ষণশীলতা নীতি ছিল সেটা ইউজ করব। আর যদি দুইটা পরস্পর যুক্ত হয়ে যায় তাহলে হচ্ছে সংঘর্ষের পর যে শেষ বেগটা আছে আমি ওইটাকে কমন নিয়ে নিব। ঠিক আছে? আচ্ছা, চলো সামনে একটু ম্যাথ করে কয়েকটা। আরে অনেকগুলো নিয়ে নিছি। আচ্ছা, ওগুলো ডিলিট করে নিই, মানে নিচে যাই একটু। দেখি ম্যাথটা কি আছে। আচ্ছা, তো চলো একটা ইজি ম্যাথ নিয়ে শুরু করি। ইজি না ঠিক, এটাকে আমি ইচ্ছা করে বড় করছি, বড় একটা ম্যাথ নিছি যাতে হচ্ছে সব পুরো কাহিনীটা একসাথে এখানে বুঝতে পারো। আমরা হচ্ছে ধাপে ধাপে ম্যাথটাকে সলভ করার চেষ্টা করবো। ওকে? এবং আমি আগেই বলছিলাম, আচ্ছা একটু ম্যাথটা আগে পড়ি। 10 কেজি এবং 1 কেজি ভরের দুটি বস্তু একই সরল রেখা বরাবর কিন্তু বিপরীত দিকে চলা অবস্থায় একে অপরকে ধাক্কা দিল। অর্থাৎ দুটো বস্তু আছে, একটা হচ্ছে 10 কেজি ভরের বস্তু আর একটা হচ্ছে 1 কেজি ভরের বস্তু। এটা 10 কেজি আর এটা হচ্ছে 1 কেজি। কী করছে? একই সরল রেখা বরাবর, মানে একই রেখা বরাবর বা মানে তাদের হচ্ছে গতির দিকটা একই দিকে ছিল আর কি। একই দিক না ঠিক, একই রেখা বরাবর, মানে ধরো যদি এই রেখাটা আমি চিন্তা করি তাহলে তাদের গতি হচ্ছে এই রেখা বরাবরই ছিল। ঠিক আছে? বলছে যে একই রেখা বরাবর কিন্তু বিপরীত দিকে চলা শুরু করছে, অর্থাৎ একটার একটা বিপরীত দিকে আসা শুরু করছে। ঠিক আছে? একই দিকে না, কিন্তু দুইটা একই দিকে যাচ্ছিল না, পরস্পরের বিপরীত দিকে যাচ্ছিল। যাওয়ার সময় হচ্ছে পরস্পরকে ধাক্কা দেয়। তো কি ঘটলো? সংঘর্ষ ঘটলো। বলা মানে দেওয়া আছে যে ধাক্কার পূর্বে অর্থাৎ সংঘর্ষের পূর্বে তাদের বেগ যথাক্রমে, একটার বেগ ছিল হচ্ছে উত্তর দিকে, ধরো হচ্ছে আমি এই দিকটাকে উত্তর দিক ধরি আর ওই উল্টা দিকটাকে হচ্ছে দক্ষিণ দিক ধরলাম, ধরো কাজের সুবিধার জন্য আর কি। তো উত্তর দিকে হচ্ছে প্রথমটার বেগ অর্থাৎ 10 কেজি যে বস্তুটা ছিল তার বেগ ছিল উত্তর দিকে 2 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এটা তার ছিল আদি বেগ। এটা ছিল m1, এটা ধরলো m2। আবার দ্বিতীয় বস্তু যেটা 1 কেজি ভরের বস্তু ছিল সেটার বেগ ছিল 6 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে, অর্থাৎ উল্টা দিকে। u2 ছিল হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। এখন দেখো এই দুইটা ব্যাগ কি, ব্যাগের দিক কি পরস্পর উল্টা হয়ে গেল না? অর্থাৎ দুটা কিন্তু সেম দিকে না। তো আমি বলছিলাম যে দুইটা বস্তু যখন হচ্ছে দুইটা ভিন্ন দিকে গতিশীল থাকে তখন যে কোনো একটা দিককে আমরা প্লাস ধরে নিব। কেন? কারণ হচ্ছে ব্যাগ একটা ভেক্টর রাশি, তো তাকে প্রকাশ করার জন্য মান এবং দিক দুইটার প্রয়োজন হয়। যখন দুইটা বস্তু একই দিকে গতিশীল থাকে তখন হচ্ছে দুইটাকে হচ্ছে আলাদা আলাদা চিহ্ন দ্বারা আমার প্রকাশ করার প্রয়োজন পড়ে না। কিন্তু যখন হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন দিকে গতিশীল থাকে তখন হচ্ছে তার ব্যাগটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য একটাকে প্লাস দিতে হয় আর একটাকে অন্য চিহ্ন দ্বারা প্রকাশ করতে হয়, যাতে হচ্ছে ব্যাগের দিকটা আমি ভালো মতো বুঝাইতে পারি। ক্লিয়ার? তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের সুবিধার মতো যে কোনো একটা দিককে আমরা পজিটিভ ধরে নিব, অর্থাৎ ওই দিকে যত বস্তু গতিশীল আছে তাদের গতি হচ্ছে বা ব্যাগটা হচ্ছে পজিটিভ ব্যাগ, আর তার উল্টা দিকে যেগুলো থাকবে সবই নেগেটিভ ব্যাগ। তো ধরো আমি কাজের সুবিধার জন্য এটা আমি ধরে নিলাম যে উত্তর দিক যেটা ছিল, উত্তর দিকে যে সকল বস্তু গতিশীল হবে উত্তর দিকে গতিশীল বস্তু সবগুলোর ব্যাগই হবে পজিটিভ। যদি উত্তর দিকে সব পজিটিভ হয় তাহলে তার উল্টা দিকে সব কী হবে? নেগেটিভ হবে। তাহলে সেই হিসেবে বলো তো u1 এর সামনে নেগেটিভ বসাবো না u2 এর সামনে? অবশ্যই u2 এর সামনে, কারণ u2 হচ্ছে দক্ষিণ দিকে যাচ্ছিল, উত্তর দিকে প্লাস ধরছিলাম, তাহলে দক্ষিণ দিকে হবে মাইনাস। সুন্দর কথা, হয়ে গেল। এখন সংঘর্ষের পর অর্থাৎ ধাক্কার পর দ্বিতীয় বস্তুটি 14 মিটার পার সেকেন্ড বেগে পিছিয়ে গেল, অর্থাৎ দ্বিতীয় যে বস্তুটা ছিল m2 পিছিয়ে গেল, মানে কি আগে যাইতেছিল দক্ষিণ দিকে, পিছিয়ে গেল মানে কি উল্টা দিকে গেল, অর্থাৎ পিছিয়ে গেল অর্থাৎ উত্তর দিকে যাওয়া শুরু করলো। তো ধরো সেটাকে আমি v2 বললাম। v2 কত বললো? 14 মিটার পার সেকেন্ড। 14 মিটার পার সেকেন্ড। এখন প্রশ্ন হচ্ছে তার সামনে চিহ্ন কী হবে? এখন দেখো সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুটা কোন দিকে যাওয়া শুরু করলো? উল্টা দিকে, মানে উত্তর দিকে যাওয়া শুরু করলো। উত্তর দিকে আমি কী বলছিলাম? চিহ্নগুলো সব প্লাস, তাহলে এর চিহ্ন হবে প্লাস। এখন বলছে যে দ্বিতীয় বস্তুটি যদি 14 মিটার পার সেকেন্ড বেগে পিছিয়ে যায় তাহলে প্রথম বস্তুটির বেগ কত হবে? এখন প্রশ্ন হচ্ছে প্রথম বস্তু আসলে কোন দিকে যাচ্ছে এটা আমি জানি না,
এম ওয়ান আসলে কোন দিকে যাচ্ছে সেটা আমি জানি না, তাহলে তার ব্যাগ শেষ ব্যাগটাকে আমি ধরো ভি ওয়ান বললাম, ভি ওয়ানটা কি সেটা আমাকে বের করতে বলা হয়েছে। যেহেতু ভি ওয়ান আমি জানি না, তো তার চিহ্ন কী, সে কোন দিকে হবে সেটা আমার ধরারও কোনো প্রয়োজন নাই। ম্যাথ সলভ করার পর ম্যাথটাই আমাকে বলে দিবে আসলে প্রথম বস্তুটা কোন দিকে যাচ্ছিল। এখন একটু চিন্তা করো ভালো মতে, প্রশ্নে কিন্তু কোথাও বলা নাই যে সংঘর্ষের পর বস্তু দুইটা পরস্পরের সাথে মিলিত হয়ে গেছিল। তার মানে ধরে নিতে হবে এটা কোন কেস, এটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষের কেসটা, অর্থাৎ সংঘর্ষের পর বস্তু দুইটা পরস্পর থেকে আলাদা আছে। তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুসারে সংরক্ষণশীলতা নীতি যদি আমি খাটাই, তাহলে সেই অনুসারে আমি কী লিখতে পারি, সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ কত, সংঘর্ষের পূর্বে ছিল m1u1 আর সংঘর্ষের পরে ছিল সংঘর্ষের পূর্বে দ্বিতীয় বস্তু ছিল m2u2। মোট ভরবেগ যেহেতু যোগ করে দিলাম, দুইটা বস্তু যেহেতু দুইটাই থাকবে, সংঘর্ষের পরে মোট ভরবেগ কত, m1v1 প্লাস হচ্ছে m2v2। ঠিক আছে, তাহলে সবগুলোর মানই জানি, জাস্ট ভি ওয়ানের মানটা আমি জানি না, তো ভি ওয়ানের মানটা আমি বের করব। তাহলে ভি ওয়ানটাকে, আচ্ছা আমি ভেঙে করি, এম ওয়ান ভি ওয়ানটাকে এক সাইডে রাখি, তাহলে থাকতেছে হচ্ছে m1u1 প্লাস m2u2 মাইনাস m2v2। আমার দরকার শুধু ভি ওয়ান, তাহলে খুচরা এম ওয়ানটাকে ওই পাশে পাঠাই দাও, দিলাম পাঠায় m1u1 প্লাস হচ্ছে m2u2 মাইনাস হচ্ছে m2v2 ডিভাইডেড বাই হবে কি m1। সুন্দর, এখন খালি মানগুলো বয়ে দাও, তাহলে হয়ে যেতেছে। m1 কত ধরছিলাম, m1 ছিল হচ্ছে 10 কেজি, তাহলে 10 কেজি বসায় দাও, এটা তো প্লাস মাইনাসের দরকার নেই। u1টা কি ধরছিলাম, পজিটিভ 2 মিটার পার সেকেন্ড, বসায় দাও 2, প্লাস m2 ছিল 1 কেজি আর u2 ছিল হচ্ছে -6, যেহেতু উল্টা দিকে যাচ্ছিল, মাইনাস m2 হচ্ছে আবার 1 কেজি আর v2 কত, v2 হচ্ছে পজিটিভ 14, তাহলে হচ্ছে প্লাস 14, প্লাস দিতে পারো নাও দিতে পারো, এক কথায় m1 ছিল 10 কেজি। তাহলে ক্যালকুলেটার টিপি একটু দাঁড়াও, 10 × 2 -6 -14 ডিভাইডেড বাই 10, আনসার আসতেছে হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন যে এমন বস্তুর শেষ বেগটা আসছে 0 মিটার পার সেকেন্ড, তাহলে এটা কী নির্দেশ করতেছে, এটা নির্দেশ করতেছে সংঘর্ষের পর ওই বস্তু হচ্ছে জায়গা মতো স্থির হয়ে গেছে, তা সে সামনেও যায় না পিছনেও যায় না, কোনো দিকে যায় নাই, অর্থাৎ সংঘর্ষের পর 10 কেজি বস্তু কি হয়েছে, স্থির হয়ে গেছে, এটাই আমার আনসার, কোনো দিকেই যায় নাই। ঠিক আছে, আশা করি ম্যাথটা বুঝতে পারছো। এই ধরনের ম্যাথগুলো হচ্ছে সৃজনশীলের জন্য আর কি কিছুটা ইম্পর্টেন্ট টাইপের ম্যাথ, এগুলো হচ্ছে গ নাম্বারে প্রায় সময় দেয় আর কি। ঠিক আছে, একটু সামনে যাই, একটু দাঁড়াও, এই যে লাস্ট একটা খুচরা জিনিস যে জানতে বাকি হয়ে গেছে, সেটা হচ্ছে সংঘর্ষটা স্থিতিস্থাপক কিনা। এখন আমি হচ্ছে প্রশ্ন থেকে আন্দাজ করে ফেলছি যে মানে হচ্ছে জিনিসটা স্থিতিস্থাপক। এখন পরীক্ষার খাতার তো আর আমি সুন্দর করে বলতে পারবো না যে স্যার আমি আন্দাজ করছি যে এই বস্তু দুটো আলাদা আছে, তো এই জন্য হচ্ছে দুটো স্থিতিস্থাপক হইব, মানে সংঘর্ষ স্থিতিস্থাপক হইব, এটা কইলে তো হচ্ছে নাম্বার তো আর আমার সুন্দর করে দিয়ে দিত না, তাই না? তো আমাকে প্রুফ করতে হবে। আমি হচ্ছে কিছুক্ষণ আগে বলছিলাম যে হচ্ছে দুইটা সংঘর্ষকে আলাদা করে হচ্ছে ওই শক্তি সংরক্ষণশীলতা, অর্থাৎ স্থিতিস্থাপক সংঘর্ষে যে গতিশক্তি সংরক্ষিত হয়, অস্থিতিস্থাপক সংঘর্ষে সেটা সংরক্ষিত হয় না। তো আমার হচ্ছে দুই ক্ষেত্রে, অর্থাৎ সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি আর সংঘর্ষের পরের মোট গতিশক্তি বের করে দেখাতে হবে দুইটা সমান, তাহলেই হচ্ছে প্রমাণ হয়ে যাবে এটা স্থিতিস্থাপক। তো আসলে ম্যাথটা করি, সংঘর্ষের পূর্বে গতিশক্তি মানে মোট গতিশক্তি আর কি। প্রথম বস্তু ছিল ভর ছিল m1, বেগ ছিল u1, তাহলে গতিশক্তি কত, হাফ m1 u1 স্কোয়ার। দ্বিতীয় বস্তুর ভর ছিল হচ্ছে m2 আর বেগ ছিল u2, এটা ছিল হচ্ছে সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি। ধরো এটাকে ই কে আই দিলাম, তাহলে এটা মান বের করি, হাফ ইন্টু m1 ছিল 10 কেজি আর u1 ছিল হচ্ছে কত ভুলে গেছি, u1 ছিল 2, তাহলে বসাই দাও 2 হোল স্কোয়ার প্লাস হাফ ইন্টু m2 ছিল হচ্ছে 1 কেজি আর u2 কত ছিল জানি 6 ছিল, মানে -6, ঠিক আছে কি -6, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটার আনসার কত আসে দেখি, হাফ ইন্টু 10 ইন্টু 2 স্কোয়ার প্লাস হাফ ইন্টু 1 ইন্টু 6 স্কোয়ার, আনসার আসছে হচ্ছে 38 জুল। শক্তির একক হচ্ছে জুল, JOUL জুল। ঠিক আছে, এটাও আমরা কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে দেখব। এটা সংঘর্ষের পূর্বে গেল, তাহলে সংঘর্ষের
পর মোট গতিশক্তি, ধরো সেটাকে আমি হচ্ছে কাইনেটিক এনার্জি ফাইনাল দিলাম, ফাইনাল কাইনেটিক এনার্জি। সেটা কি? সংঘর্ষের পরে বস্তু দুইটা কী ছিল? অবশ্যই আলাদা ছিল। তাহলে সংঘর্ষের পরে প্রথম বস্তুর ভর ছিল m1, বেগ ছিল হচ্ছে v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। হয়ে গেল, মানগুলো সুন্দর করে বসায় দেবো। প্রথমটা তো জিরোই আসবে, 10 ইন্টু 0 স্কোয়ার প্লাস হাফ ইন্টু 1 ইন্টু 14 স্কোয়ার। দেখি আল্লাহ বাসায় কিনা, ম্যাথটা মিলা কিনা। হাফ ইন্টু 1 ইন্টু 14 স্কোয়ার, এই মিলল না কেন? অবশ্যই মিলার কথা ছিল। হাফ ইন্টু 10 ইন্টু 2 স্কোয়ার প্লাস হাফ ইন্টু 1 ইন্টু 6 স্কোয়ার। প্রথমটা 38 আসছে, পরেরটা আসছে হচ্ছে হাফ ইন্টু 10 ইন্টু 0 স্কোয়ার প্লাস হাফ ইন্টু 1 ইন্টু 14 স্কোয়ার, 98 আসছে। একটু দাঁড়াও, তো আমি হচ্ছে ক্যাপ মানে পজ করে হচ্ছে কিছুক্ষণ আগে যে ক্যালকুলেশনগুলো ছিল এগুলো আরেকবার একটু চেক করলাম, দেখলাম হচ্ছে ক্যালকুলেশনে ভুল নাই। তার মানে এটা স্থিতিস্থাপক সংঘর্ষ হয়েছে না আর কি। তাহলে হাফ ইন্টু 10 ইন্টু 2 স্কোয়ার প্লাস হাফ ইন্টু 1 ইন্টু 6 স্কোয়ার দিলাম হচ্ছে প্রথমটা 38, আর পরটা আসতেছে হচ্ছে হাফ ইন্টু 1 ইন্টু 14 স্কোয়ার, এটা হচ্ছে 98 ছো। তার মানে দেখা যাচ্ছে যে যদিও আমি ধরে নিয়েছিলাম যে এটা একটা স্থিতিস্থাপক সংঘর্ষ, অর্থাৎ দুইটাকে বস্তুকে আলাদা ধরে নিয়েছি, এটা মনে রাখবেন যে প্রশ্নে যেহেতু বলা নেই দুইটা বস্তু যে জোড়া লেগে গেছে, তার মানে এই দুইটা আলাদা আছেই, এটা সহজ কথা। কিন্তু আলাদা থাকার পরও দেখা যাচ্ছে যে এই দুইটা পরস্পর স্থিতিস্থাপক না, মানে এই সংঘর্ষটা আসলে স্থিতিস্থাপক ঘটছে না। তার মানে এখানে আসলে কী ঘটলো? এখানে ঘটলো হচ্ছে হয়তোবা বাইরে থেকে কোনো প্রকার বাহ্যিক বল প্রয়োগ করা হয়েছে, আর নয়তোবা হচ্ছে এই ডাটাটাই এমনভাবে সাজানো হয়েছে যে ওইটা স্থিতিস্থাপক সংঘর্ষকে আর সমর্থন করতেছে না আর কি। স্থিতিস্থাপক সংঘর্ষকে সমর্থন করার শর্ত কী ছিল? একটা তো ভরবেগ সংরক্ষিত হইতে হবে। দেখো যদি বাহ্যিক বল প্রয়োগ করা হইতো তাহলে হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা নীতিকে আমি খাটাতে পারতাম না, তার মানে বাহ্যিক কোনো বল প্রয়োগ করা হয় নাই। তার মানে হচ্ছে এটা যদিও ভরবেগের সংরক্ষণশীলতা নীতিকে মেনে চলছে, কিন্তু এবং যদিও সংঘর্ষের পর বস্তু দুইটা আলাদা আছে, কিন্তু ম্যাথ করার পর দেখা যাচ্ছে যে দুইটার গতিশক্তি হচ্ছে সমান না। অর্থাৎ যেহেতু EKI নট ইকুয়ালস টু EKF, তার মানে হচ্ছে সংঘর্ষটা স্থিতিস্থাপক না, সংঘর্ষ স্থিতিস্থাপক না। তোমরা হচ্ছে মানে যে ধরনের ম্যাথই করবে না কেন, বা তোমাদের হচ্ছে সৃজনশীলে বা বোর্ড লেভেলে যত ধরনের ম্যাথ দেওয়া হবে, হয় ওইটা স্থিতিস্থাপক আসবে, নয়তো বা সেটা অস্থিতিস্থাপক আসবে। এবং আমি শুরুর দিকে যে দুই রকম কেস আলাদা মানে আলোচনা করছি, যে বস্তু দুটো আলাদা থাকলে সেটা স্থিতিস্থাপক হয়ে যায়, আর মিলিত থাকলে হচ্ছে অস্থিতিস্থাপক হয়ে যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা তাই পাবা। এই ম্যাথটার ক্ষেত্রে এমন ঘটলো কারণ হচ্ছে এই ম্যাথটা স্পেসিফিকলি ছিল হচ্ছে মানে ভরবেগের সংরক্ষণ নীতি রিলেটেড ম্যাথটা আর কি। ওইটার মাঝখানে হচ্ছে আমি এক্সট্রা করে হচ্ছে এই প্রশ্নটা অ্যাড করছিলাম আর কি, বুঝাই দেওয়ার জন্য। তার মানে হচ্ছে তুমি এতটুকু মনে রাখতে পারবো, এখান থেকে আমরা এতটুকু শিখতে পারলাম যে যদিও ভরবেগ সংরক্ষিত হয়েছে এবং যদিও বস্তু দুইটা আলাদা আছে, কিন্তু শেষ মুহূর্তে আমার হচ্ছে ওই গতিশক্তি হচ্ছে দুইটা ম্যাচ করে দেখতে হবে। তার মানে ওই দুইটা সবসময় ম্যাচ নাও হইতে পারে, অর্থাৎ বস্তু দুইটা আলাদা থাকলেও সেটা সবসময় স্থিতিস্থাপক সংঘর্ষ নাও হইতে পারে। এটা প্রুফ হয়ে গেল আর কি। ঠিক আছে, তো সামনে যাই। এই তো আরেকটা ম্যাথ, এই ম্যাথগুলো খুবই পপুলার ম্যাথ। ঠিক আছে, 240 কেজি ভরের একখানি স্থিরভাবে ভাসমান ছোট নৌকা, দেখি নৌকা আঁকতারিনি, সুন্দর করে আঁকে দিতেছি, সুন্দর আঁকে দিয়েছি, কোনোভাবে পাল তুলতে পারবো না, পাল আঁকতে পারি না। তো 240 কেজি ভরের একখানে স্থির ভাসমান ছোট নৌকার দুই প্রান্তে দুইজন সাঁতারু দাঁড়িয়ে আছে। ধরো এই প্রান্তে একজন দাঁড়ায় আছে আর ওই প্রান্তে আরেকজন দাঁড়ায় আছে। এখন তারা হচ্ছে এই অবস্থায় সব স্থির। ধরো হচ্ছে নৌকার ভরটাকে আমি ক্যাপিটাল M ধরলাম, এটা দেওয়া আছে 240 কেজি। দুই প্রান্তে দুইজন মাঝি আছে, ধরো তার ভরটাকে ধরলাম আমি M1, তার ভরটা ধরলাম হচ্ছে 40 কেজি, খুবই শুকনাও না অথবা খুবই ছোটো মানুষ আর কি। এটা ধরলাম হচ্ছে M2 হচ্ছে 70 কেজি ধরে নিলাম। এবং বলছে যে নৌকাটা শুরু থেকে স্থির ছিল, অর্থাৎ তার আদি বেগটাও 0 ছিল। আবার বলছে যে দুই প্রান্তে দুইজন সাঁতারু দাঁড়িয়ে ছিল, তার মানে তাদের আদি বেগটাও কত ছিল? 0 ছিল, U2 ছিল 0। পরে কি ঘটলো? সাঁতারুদ্বয় প্রত্যেকে একসাথে 4 মিটার/সেকেন্ড আনুভূমিক বেগে নৌকা থেকে ঝাঁপ দিল, অর্থাৎ কিছুক্ষণ পর ঝাঁপ দিল।
কিছুক্ষণ পরে ঘটনাটা কি, এটা কিন্তু সংঘর্ষের কোনো কেস না, এটা জাস্ট হচ্ছে একটা স্পেসিফিক একটা ভরবেগের সংরক্ষণ নীতি রিলেটেড একটা ঘটনা আর কি। যেখানে হচ্ছে একটা সিস্টেম আছে, যেখানে 3 জন আছে, একটা নৌকা আছে, আর 2 জন মাঝি আছে। শুরুর দিকে সবাই স্থির ছিল, কিছুক্ষণ পর হচ্ছে 2 জন মাঝি 2 দিকে চাপ দিল। এখন এটা আবার রাখতে হবে, দেখি কোনটা সুন্দর হয়। নষ্ট হয়ে গেছে গা। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করে জানাও কোনটা বেশি ভালো লাগছে দেখে। কিছুক্ষণ পর ধরো হচ্ছে সে ঝাঁপ দিল আর কি, মাঝিটা হচ্ছে ঝাঁপ দিছে। এই মাঝিটা আনুভূমিক মানে হচ্ছে ভূমির বরাবর, অর্থাৎ সোজা ঝাঁপ দিছে আর কি, এভাবে কোনো অ্যাঙ্গেল কইরা বা হচ্ছে বেঁকে ঝাঁপ দেয় না, যদিও সেটাই ঘটে, কিন্তু সে জাস্ট হচ্ছে দৌড় মেরে পড়ে গেছে আর কি, এরকম অবস্থা। সেও গেছে, সামনে গেল, ঠিক আছে। তো সে ছিল হচ্ছে M2, সে ছিল হচ্ছে M1। তো এটা হচ্ছে কিছুক্ষণ পরে ঘটনা, তার মানে এটা পরবর্তী ঘটনা, তো আমি সেটাকে শেষ বেগও বলতে পারি। তো তার ক্ষেত্রে হচ্ছে বেগটা দিলাম V1, আর তার ক্ষেত্রে বেগটা দিলাম V2, ঠিক আছে। এখন দেখো দুজনই কী করছে, একসাথে 4 মিটার পার সেকেন্ড আনুভূমিক বেগে নৌকা থেকে ঝাঁপ দিছে, অর্থাৎ দুজনের বেগই হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। এখন দেখো ঘটনা কিন্তু আগের মতোই হয়ে গেল, দুইজন কিন্তু দুইটা ভিন্ন দিকে ঝাঁপ দিছে, একই লাইন বরাবর দুইটা ভিন্ন দিকে ঝাঁপ দিছে। তো এই ক্ষেত্রে আমার উদ্দেশ্য কী বা শর্তটা কী ছিল, যে দুইটা ভিন্ন দিকে যদি গতিশীল কোনো বস্তু থাকে তাহলে যে কোনো একটা দিকে আমরা পজিটিভ ধরে নেব। ধরো আমি প্রথম মাঝির দিকে, প্রথম মাঝি ছিল না, জেলে ছিল না, ব্যক্তি ছিল, আচ্ছা সাঁতারু, সরি, প্রথম সাঁতারুর, সাতু তারু হয়ে গেছে এটা, তার একটু মুচ্ছালাই, প্রথম সাঁতারুর লাফের দিকটাকে আমরা ধরো পজিটিভ ধরে নিলাম। তার মানে সে যেদিকে লাফ দিছে সেদিকে যত বেগ আছে সব পজিটিভ হবে, আর তার উল্টা দিকে যত বেগ আছে সব হয়ে যাবে নেগেটিভ। ঠিক আছে, সুন্দর হয়ে গেল। এখন নৌকা থেকে যদি নৌকা চড়ে থাকো, নৌকা থেকে যদি লাফ দাও বা হচ্ছে নৌকা থেকে তুমি যদি তীরে উঠো, তাহলে দেখবো হচ্ছে নৌকাটা তুমি যেদিকে লাফ দিছো নৌকাটা হচ্ছে তার উল্টা দিকে কিছুটা বেগ লাভ করে, এই বেগটাকে বলা হয় তার পশ্চাৎ বেগ। তো ধরো নৌকাটার পশ্চাৎ বেগ হচ্ছে V। তো আমার কাছে শেষ মুহূর্তে জানতে চাওয়া হয়েছে যে সাঁতারু দ্বয় হচ্ছে প্রত্যেকে যদি 4 মিটার পার সেকেন্ড বেগে লাফ দেয় বা ছাপ দেয়, তাহলে নৌকাটি কোন দিকে কত বেগে গতিশীল হবে। ধরো যদি সাঁতারু একটা থাকতো, তাহলে সাঁতারু যেদিকে লাফ দিত আমি বুঝেই ফেলতাম যে নৌকাটা তার উল্টা দিকে যাবে, এটাই ঘটে স্বাভাবিক। এখন 2 জন সাঁতারু লাফ দিছে, এখন আসলে নৌকাটা স্পেসিফিকলি কোন দিকে যাবে সেটা আমি জানি না, আমার জানারও দরকার নাই, আমি ম্যাথ করবো, ম্যাথটাই আমাকে বলে দেবে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, বলো তো এখানে এই পুরো সিস্টেমে কয়টা বস্তু আছে মোট? 3টা, কিন্তু একটা নৌকা আছে, 2 জন সাঁতারও আছে। আমি বলছিলাম না যে ভরবেগের সংরক্ষণ নীতিতে সবসময় যে 2টা বস্তু থাকবে এমন না, 3টা বস্তু থাকতে পারে। তো আমরা ভরবেগের সংরক্ষণ নীতি অনুসারে, অর্থাৎ ভসনি, আল্লাহর ওয়াস্তে পরীক্ষায় এই কাজটা করো না, আমি জাস্ট সময় বাঁচানোর জন্য এই কাজটা করতেছি আর কি, ঠিক আছে। তাহলে সংরক্ষণ নীতি কী ছিল? সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ, অর্থাৎ এই যে কেসটা ছিল, এই যে এইটাকে এখানে যে মোট ভরবেগ আছে সেটা হচ্ছে সংঘর্ষের পরে, সরি, যদিও এটা সংঘর্ষের কেস না আসলে, তবে ওইটার মধ্যে একটু চিন্তা করতে পারো আর কি, চিন্তা করার দরকার নেই, মানে হচ্ছে ঘটনা পূর্বে আর কি, মানে পূর্বে হচ্ছে মোট ভরবেগ আর হচ্ছে পরে যে মোট ভরবেগ পাইছি আমরা সেটা হচ্ছে পরস্পর সমান হবে। এটা যেহেতু স্পেসিফিক হচ্ছে সংঘর্ষের মধ্যে পড়তেছে না, কিন্তু এখানেও ভরবেগের সংরক্ষণ নীতি আমি খাটাতে পারবো, তাছাড়া এই ম্যাথ করা পসিবল না। তোমাদের হচ্ছে এরকম যেহেতু যত ধরনের টাইপেরই ম্যাথ দেবে, তোমরা হচ্ছে এখানে সবসময় ভরবেগের সংরক্ষণ নীতিটাই মানে অনুসরণ করে আর কি কাজ করবা, ঠিক আছে। ওকে, তো সংঘর্ষের পূর্বে ধরে নাও সংঘর্ষ হয়েছে, সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ কত? M1U1 প্লাস M2U2, শেষ কি? শেষ না, আরেকটা আছে নৌকা MU। সংঘর্ষের পরের মোট ভরবেগ কত? M1V1 প্লাস M2V2 প্লাস, শেষ হয়েছে কি? শেষ হয় নাই, আরেকটা আছে MV। তো আমার হচ্ছে ওই ক্যাপিটাল ভিটা বের করতে হবে, তো MVটাকে এক পাশে রেখে বাকিটার ওই পাশে পাঠাই দাও, M1U1 প্লাস M2U2 প্লাস MU মাইনাস M1V1 মাইনাস M2V2। এখন ধরো আমি যদি ক্যাপিটাল এমটাকে ওই পাশে পাঠাই দিই, তাহলে গুণটা হয়ে যাবে সুন্দর করে ভাগ। এখন শুরুর দিকে যে U1 U2 আর U ছিল সবগুলোই ছিল 0, তাহলে এই যে এই পার্টটা সেই পুরো পার্টটাই হচ্ছে 0, দেও 0 মাইনাস M1 ছিল কত কেজি? M1 ছিল 70 কেজি, 70 কেজি ভরের বস্তু শেষ বেগ কত? -4, তাহলে হচ্ছে 70 ইন্টু -4 পরে মাইনাস M2 কত ছিল জানি? M2 ছিল হচ্ছে 40 কেজি, একটু শুকনো আর কি, 40 ইন্টু V2 কত? +4 ছিল, আর নিচে কী হবে? ক্যাপিটাল M, তাই তো?
ক্যাপিটাল এম কত ছিল? 240 কেজি। 240 তো আছে নাকি? হ্যাঁ 240 ছিল। তাহলে দেখি অ্যান্সার কত আসে। 0 মাইনাস 70 ইন্টু -4 মাইনাস 40 ইন্টু 4 ডিভাইডেড বাই 240। আনসার আসছে পজিটিভ 0.5 মিটার পার সেকেন্ড। পজিটিভ মান আসছে। এখন বলো, আমি তো ব্যাগের মানটা জানি 0.5 মিটার পার সেকেন্ড। তাহলে বলো তো নৌকাটা আসলে কোন দিকে গেছিলো, পশ্চাৎ ব্যাগটা কোন দিকে? পজিটিভ আমি কোন দিকে ধরছিলাম? প্রথম সাঁতারু লাফের দিকে। অর্থাৎ এই যে নৌকাটা আছে, সাঁতারু দুইজন লাফ দেওয়ার পর নৌকাটার পশ্চাৎ বেগ হবে 0.5 মিটার পার সেকেন্ড বেগে। প্রথম সাঁতারু যেদিকে ঝাঁপ দিল সেই দিকে। অর্থাৎ পশ্চাৎ বেগ হলো প্রথম সাঁতারু, প্রথম ছিল কি নাকি এটা M2 দিছিলাম? আচ্ছা আরে বেশ লাগাই দিছি রে, হ্যাঁ রে লক্ষ্যই করি নাই, সরি একটু ভুল হয়ে গেছে এখানে। আমি ধরছিলাম একটাকে, মানে M1 ধরছে একটাকে আর M2 হয়ে গেছে আরেকটা, উল্টাপাল্টা হয়ে গেছে। এটা তো M2 ছিল, এটা হচ্ছে M1, এটা হচ্ছে V1, ওইটাকে হচ্ছে 2 ধরছিলাম। এটা হবে 2, এটা হচ্ছে M2, এটা হচ্ছে V2। ওকে, তাহলে আবার একটু ঠিক করি। M1 V1 হচ্ছে 40 ইন্টু 4, মানে আনসার ঠিকই আছে, জাস্ট নোটেশনটা উল্টাপাল্টা হয়ে গেছে আর কি। এটাকে এই পাশে রাখি, এটাকে ওই পাশে পাঠাই দিই, তাহলে হয়ে যাচ্ছে। একটা হয়ে গেছে, মানে আনসার চেঞ্জ হচ্ছে না, আনসার ঠিকই আছে। এখন প্রথম সাঁতারও ধরছিলাম হচ্ছে M1কে, তাহলে হচ্ছে প্রথম সাঁতারু যেদিকে লাফ দিছে, আমার যেহেতু পজিটিভ চিহ্ন আসে, তার মানে পশ্চাৎ বেগ হবে প্রথম সাঁতারু যেদিকে লাফ দেয়। প্রথম সাঁতারু যেদিকে লাফ দেয় বা ঝাঁপ দেয় সেদিকে হচ্ছে নৌকার পশ্চাৎ বেগ। বুঝতে পারছো আশা করি? খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ ছিল। যদি একটু বুঝতে অসুবিধা হয় আবার একটু রিমাইন্ড করে দেখে নিও। চলো আরও একটা ম্যাথ করি। আজকে যে ক্লাসে হচ্ছে এইটারই যত ধরনের ম্যাথ আছে সবগুলো একদম ছালাপালা করে দিব। ওকে, চলো দেখি আর কয়টা আছে। 1টা 2টা 3টা 4টা আছে, হয়ে যাবে, তাড়াতাড়ি করে ফেলবো। পরেগুলো ছোটো ছোটো ম্যাথই। তো এই ম্যাথটা আমাকে কী বলতেছে চলো দেখি। 5 কেজি ভরের একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত অবস্থায় 3 মিটার পার সেকেন্ড বেগে একই দিকে গতিশীল 2 কেজি ভরের অপর একটি বস্তুর সাথে মিলিত হয়ে এক হয়ে যায়। মিলিত হয়ে বস্তুটি একটি বস্তুতে পরিণত হওয়ার পর তার বেগ কত সেটা বের করতে পারছে। অর্থাৎ সংঘর্ষের পূর্বে কী ছিল, ধরো M1 ধরলাম 5 কেজি, সে হচ্ছে ধরো সামনের দিকেই ধরো U1 হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে সামনে যাচ্ছিল। তার সামনে হচ্ছে চলন্ত অবস্থায়, তার সামনে হচ্ছে একই দিকে গতিশীল, অর্থাৎ আরেকটা বস্তু আছে যেটা একই দিকে গতিশীল, তার ভর হচ্ছে M2টা হচ্ছে কত দেওয়া, 2 কেজি দেওয়া, এবং সে ওই একই দিকে হচ্ছে U2 ধরো 3 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। এখন বলো তো দুইটা চিহ্ন কি আমার আলাদা আলাদা দেওয়ার প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই, কারণ দুটোটা একই দিকে গতিশীল, তো আমার চিহ্ন আলাদা করার কোনো প্রয়োজন নেই। তাহলে কি হলো, সংঘর্ষ হলো। সংঘর্ষ হওয়ার পর কী ঘটলো, দুইটা মিলিত হয়ে গেছে, তো জোড়া লেগে গেছে। এই যে জোড়া লেগে গেছে, M1 M2 জোড়া লাগছে। তো জোড়া লেগে হচ্ছে একটা একই বেগে যাওয়া শুরু করছে। আমি বলছিলাম যখন জোড়া লেগে যায় তখন দুটোটা সেম বেগের সামনে যাওয়া শুরু করে। অর্থাৎ ধরো এদিকে ধরে নিলাম ভি হচ্ছে এই দিকে যাওয়া শুরু করলো, তাহলে এই যে সম্মিলিত বেগ যেটা আছে ভি, এই ভিটা আমাকে বের করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে এটা কোন কেস হয়ে গেল? এটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। অর্থাৎ সংঘর্ষের পর দুইটা মিলিত হয়ে একই বেগে যাওয়া শুরু করলো, এই ধরনের সংঘর্ষকে বলে অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে এই ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণশীলতার নীতির সূত্রটা কীরকম ছিল, M1 U1 প্লাস M2 U2, আরও থাকলে আরও অ্যাড করবা, অসুবিধা নেই। এই কষ্ট হচ্ছে M1 প্লাস M2, ভিটাকে আমরা কী করি, কমন নিয়ে নিই। তাহলে আমার এই ছোটো ভিটাই দরকার, দেও পাঠায় ওই পাশে। M1 U1 প্লাস M2 U2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 দেও বসে। তাহলে M1 কত ছিল, 5 কেজি, 5 ইন্টু 10, ওইটা ছিল হচ্ছে 2 কেজি, 2 ইন্টু 3 ডিভাইডেড বাই 10 প্লাস 2, ও সরি আবার ভুল করছি, 5 প্লাস 2, 5 ইন্টু 10
2 ইন্টু 3, 5 ইন্টু 10, 2 ইন্টু 3, 5 প্লাস 2। তাহলে কত আসে? 5 ইন্টু 10 প্লাস 2 ইন্টু 3 ডিভাইডেড বাই 5 প্লাস 2, 8। আনসার আসছে হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে মিলিত বেগ। এটা দিক উল্লেখ করার কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে প্রথম দুইটা বস্তু যেদিকে যাচ্ছিল মিলিত হওয়ার পর বস্তু দুটো একই দিকে যাবে। তবে হ্যাঁ, দুটো যদি ভিন্ন মানে উল্টা দিক থেকে আসা পরস্পরের মানে মুখোমুখি সংঘর্ষ হইতো, তখন কিন্তু আমার হচ্ছে ভি এর দিক সহ উল্লেখ করে দিতে হইতো। ঠিক আছে, ইজি ম্যাথটা আশা করি ইজিলি বুঝতে পারছো। ঠিক আছে, আরেকটু সামনে যাই। আরেকটা টাইপ স্পেসিফিক ম্যাথ, যদিও একই ধরনের ম্যাথই মানে একই সূত্র ইউজ করব, কিন্তু হচ্ছে ভিন্ন ভিন্ন সিনারিওর মধ্যে হচ্ছে এটা একটা সিনারি যেটা প্রায় কমনলি হচ্ছে সৃজনশীলের দিয়ে দেয়। সেটা হচ্ছে গুলি আর বন্দুক। তো একটা 10 গ্রাম ভরের গুলি 6 কেজি ভরের একটা বন্দুকের নল থেকে 300 মিটার পার সেকেন্ড বেগে বেরিয়ে গেল। বন্দুকের পশ্চাৎ বেগ বের করো। পশ্চাৎ বেগ বের করতে বলা হয়েছে। ধর একটা বন্দুকে আঁকি সুন্দর করে। ধরো বন্দুক আঁকলাম। বন্দুকে ধরো হচ্ছে একটা গুলি আছে। ঠিক আছে, তো আমি শুরুর দিকে যাই, তো এখানে কোয়েশ্চেনে কিছু বলা নাই, তো আমি শুরুর দিকে ধরে নিলাম যে বন্দুকের মধ্যে গুলিটা আমার হাতের মধ্যে জাস্ট বন্দুকটা গুলি সহ লোড করে রাখছি, আমি এখন গুলি করি নাই। তো গুলি করার পূর্বে কী ছিল, বন্দুকেও জায়গা থেকে লড়ে নাই, গুলিও জায়গা থেকে বের হয় না বা বন্দুক থেকে বের হয় নাই, তার মানে দুটোর আদিবেগ কত? অবশ্যই শূন্য। তাহলে ধরো বন্দুকের ভরটাকে আমি ক্যাপিটাল এম ধরলাম। আচ্ছা যাও, ক্যাপিটাল এম না ধরি, আমি M1 ধরি। M1 ধরলাম। M1 বলা আছে হচ্ছে 6 কেজি। আর যে গুলিটা আছে, গুলির ভরটাকে ধরো M2 ধরলাম, সেটা বলা আছে 10 গ্রাম, অর্থাৎ 0.01 কেজি। দুটোটারই ধরো আদিবেগটাকে আমি শূন্য ধরলাম, মানে ধরে নিলাম যে আদিতে যখন গুলি আমি ফায়ার করিনি তখন দুটোটারই বেগ ছিল হচ্ছে শূন্য। তো কিছুক্ষণ পর কী করলাম, আমি ফায়ার করলাম। আরে দুটোটাই সরে গেছে গা। কিছু করার নেই। তো ফায়ার করলাম। ফায়ার করার পর কী ঘটলো, যে যেই গুলিটা ছিল মানে বন্দুকটা যেটা ছিল সেটা কী করলো, উল্টা দিকে একটা বাড়ি খাইলো। তুমি হচ্ছে যদি কার্টুন দেখে থাকো বা হচ্ছে লাইভ ফায়ারিংও যদি দেখে থাকো, দেখবা হচ্ছে যখন কোনো একজন শুটার যখন গুলি করে বা পিস্তল দিয়ে যখন গুলি করে, তখন দেখবা গুলি যেদিকে যায় হাতটা তার উল্টা দিকে একটা ধাক্কা খায়। আশা করি এটা জিনিস দেখছো, কার্টুনগুলোতে অনেক দেখায় যে একটা ক্যারেক্টার সে গুলি করছে, সে হচ্ছে গুলি যেদিকে গেছে বন্দুক সহ সে উল্টা দিকে ছিটকে গেছে, তাই না? মানে হচ্ছে গুলি যেদিকে যায় বন্দুক তার উল্টা দিকে হচ্ছে একটা ধাক্কা খায়। ঠিক আছে, এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র থেকে আসছে, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তো ধরো হচ্ছে গুলিটা তো অবশ্যই সামনেই যাবে, এটা তার পিছনে যাওয়ার কোনো কারণ নেই, এটা তো কার্টুন না, এটা রিয়ালিটি। তো এটা সামনে গেল, তো বন্দুক থেকে গুলিটা যেদিকে নিক্ষিপ্ত হয়েছে বন্দুকটা তার উল্টা দিকে একটা ধাক্কা খাইছে, এই ধাক্কাটাকে বলা হয় তার পশ্চাৎবেগ। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। তো এটা ছিল M2, এটা ছিল M1। তো ধরো তার শেষ বেগটা হচ্ছে V1, এটাই আমাকে বের করতে বলা হয়েছে। আর গুলিটার শেষ বেগটা কত বলা আছে, এটা 300 মিটার পার সেকেন্ড বেগে সামনে গেছে। ঠিক আছে, সামনে গেছে। তাহলে আমি যদি এখানে ভরসনী খাটাই, অর্থাৎ ভরবেগের সংরক্ষণ নীতি খাটাই, কি আসা উচিত? ফায়ারের পূর্বের মোট ভরবেগ কি? M1U1 প্লাস M2U2। দুইটা বস্তু ছিল তাই দুইটাই রাখলাম। ফায়ারের পরে মোট ভরবেগ M1V1 প্লাস M2V2। এখন আমি বলছিলাম যে যখনই হচ্ছে দুইটা বেগ দুটো ভিন্ন দিকে থাকে, ভিন্ন দিকে গতিশীল হয়, তখন সেই ক্ষেত্রে হচ্ছে আমরা একদিকে প্লাস ধরি একদিকে মাইনাস ধরি। তো এটা তোমাদের যদিও খাতায় লেখার দরকার নেই, জাস্ট মনে মনে ধরে নিবা। যদি ধরি যে গুলি যেদিকে, অর্থাৎ গুলির দিকটাকে আমরা প্লাস ধরে নিলাম, গুলির দিকে, গুলি যেদিকে গতিশীল সেদিকে যত বেগ আছে সবগুলোকে আমি প্লাস ধরলাম। তাহলে বলো তো V1 এর মানটা যে মানটাই আসুক না কেন সেটা কি আসা উচিত, প্লাস না মাইনাস? যারা প্লাস বলছো তাদের মাথায় কিছুই ঢোকে নেই, আর যারা মাইনাস বলছো তারা হচ্ছে এই টপিকটা একদম মানে মাথায় একদম গেঁথে গেছে, ধরে নিতে পারবো। কারণ হচ্ছে V1টা যেহেতু পশ্চাৎ বেগ বলেই দিছে, পশ্চাৎ মানেই হচ্ছে সেটা গুলির উল্টা দিকেই যাওয়া উচিত। তাহলে V1 এর মান নেগেটিভ আসা উচিত। চলো দেখে নেগেটিভ আসে কিনা। এই মানটা কত হবে? M1U1 0, M2U2 কত? 0। তাহলে এই পাশে টোটাল আন্ডা, ওই পাশে কি M1V1 প্লাস M2V2। তাহলে আমার দরকার V1টাকে এক পাশে রাখি, ওই পাশে বাকিগুলোকে পাঠাই দিই M2V2 ডিভাইডেড বাই M1 মাইনাস M2 কত ছিল?
গুলির ভর 0.01 কেজি, V2 ছিল হচ্ছে 300 মিটার পার সেকেন্ড পজিটিভ, ডিভাইডেড বাই M1 হচ্ছে 6 কেজি। তাহলে আনসার হচ্ছে একটা ছোটো একটা মান আসা উচিত, 0.1 ইন্টু 300 ডিভাইডেড বাই 6, হ্যাঁ ছোটো মান আসছে, -0.5 মিটার পার সেকেন্ড। এই নেগেটিভ চিহ্নটা দ্বারা বোঝানো হচ্ছে বন্দুক গুলির উল্টো দিকে বেগ লাভ করে, যেটাকে আমরা বলি পশ্চাৎ বেগ। এটা তোমাদের বলা লেখা দরকার নেই, উল্টো দিকে বেগ পায়। তুমি ডাইরেক্ট এভাবে লিখে দিবা পশ্চাৎ বেগ, বন্দুকের পশ্চাৎ বেগ। যখনই পশ্চাৎ বেগ ওয়ার্ডটা ইউজ করবে তখন হচ্ছে আর মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আর যদি পশ্চাৎ বেগ না লিখে তুমি বলো যদি বন্দুকের বেগ, তাহলে সেক্ষেত্রে মাইনাস উল্লেখ করতে হবে। আমার এই কথাটা ভালো মতো মাথায় গেঁথে রাখবা, কিন্তু অবজেক্টিভে এই জিনিসটা ভালোই পেঁচায় পোলাপাইনদের। তাহলে এটা খুবই পপুলার একটা ম্যাথ ছিল, প্রায় সময় দেখবা হচ্ছে সৃজনশীল বা হচ্ছে অবজেক্টিভে দিয়ে দিছে, অবজেক্টিভেও দেয় এই টাইপের ম্যাথ, ঠিক আছে? তাহলে সামনে আগালাম। তো আরও একটা চমৎকার ম্যাথে চলে আসি। আচ্ছা, এই যে আবার নৌকা, এখন হচ্ছে এক ব্যক্তির নৌকা আর কি। 80 কেজি ভরের এক ব্যক্তি স্থির পানিতে ভাসমান 150 কেজি ভরের একটি নৌকা থেকে লাফ দিয়ে তীরে পৌঁছালো। যখন লাফ দেওয়ার সময় তার বেগ ছিল 15 মিটার পার সেকেন্ড। তাহলে নৌকার পশ্চাৎ বেগ কত? ধরো এটা ছিল হচ্ছে নৌকাটা, সুন্দর করে আর একবার আঁকার একটু ট্রাই করি, আর্টিস্টিক না যদিও, কমেন্ট করো আঁকা আঁকি কেমন হয় আমার। এগুলো হচ্ছে যে 6, 7, 8 যখন হচ্ছে চারুকারুকলা ছিল তখন হচ্ছে এগুলো আঁকছিলাম। ধরো হচ্ছে স্থির পানিতে একটা নৌকা আছে, একজন ধরো এখানে সুন্দর করে দাঁড়ায় আছে, ঠিক আছে? একজন দাঁড়ায় আছে। তো ধরো নৌকার ভরটাকে আমি M1 ধরলাম, এটা বলা হচ্ছে 150 কেজি ভরের একটা নৌকা। নৌকাটা কোথায় ছিল? স্থির পানিতে ভাসতা ছিল। তাহলে আদি বেগ কত? 0। পরে এক ব্যক্তি ওই নৌকাতে দাঁড়ায় আসছিল, তাহলে ব্যক্তির ভরকে ধরো আমি M2 ধরলাম, এটা হচ্ছে 80 কেজি। যেহেতু শুরুর দিকে দাঁড়াইছিল এবং নৌকাটাও স্থির ছিল, তাহলে ব্যক্তির আদি বেগটা কত হবে? 0 হবে। তো এখন কী করলো? লাফ দিল, লাফ দিলে কী হইব? লাফ দিলে আবার নৌকা ডাকতে হইব, আরও তাড়াতাড়ি একেবারে এটা নৌকাটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা কোনো মতে আঁকলাম, হ্যাঁ নৌকাটা আঁকলাম। ধরো হচ্ছে এই ব্যক্তিটা হচ্ছে এই দিকে লাফ দিল, সোজা লাফ দিল। কত বেগে লাফ দিল? আচ্ছা এটা M2 ছিল, এটা ছিল M1। তাহলে V2টা কত আসলো? সে লাফ দিল হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড বেগে সে হচ্ছে লাফ দিল। তাহলে তুমি যেদিকে লাফ দিয়ে পাবা হচ্ছে একটা সাঁতারু যেদিকে বা হচ্ছে মাঝি বা যে কোনো ব্যক্তি নৌকা থেকে যেদিকে লাফ দেয়, নৌকাটা কী করে? তার উল্টা দিকে একটা বেগ লাভ করে। সে উল্টা দিকে তার যে বেগটা আছে অর্থাৎ V1, সেটা আমাকে বের করতে বলা হয়েছে। তো ভরবেগের সংরক্ষণশীলতা আবার কাজে লাগাই। ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুসারে যেহেতু হচ্ছে লাফ দেওয়ার পর বেগ দিয়ে নৌকা দুইটাই আলাদা ছিল, তাহলে এটা হচ্ছে ফার্স্ট কেসের মতো কিছুটা, M1U1 প্লাস M2U2 ইকুয়ালস হচ্ছে M1V1 প্লাস হচ্ছে M2V2। এখন এই জিনিসটা কিছুটা হচ্ছে ওই বুলেট আর বন্দুকের মতোই, কিন্তু যে একজন হচ্ছে বা গুলিটা যখন বন্দুক থেকে বের হয়েছে তখন বন্দুকটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ নীতিকে মানে সংরক্ষণ করার জন্য হচ্ছে উল্টা দিকে একটা পশ্চাৎ বেগ লাভ করছিল। তো সেই অনুসারে এই নৌকাটাও একই ঘটনা ঘটবে। তো আমার হচ্ছে V1টা বের করতে হবে, কিন্তু ঘটনার শুরুর দিকে কি কিছু বলা ছিল না, তাই ধরে নিয়েছিলাম দুটোটাই স্থির। তাহলে এই যে M1U1 আর M2U2 যেটা আছে সেটা কী হইতে হবে? অবশ্যই 0। ইকুয়ালস টু আসতে হচ্ছে M1 কত? 150, V1 আমি জানি না, বের করতে হবে। M2 কত? ব্যক্তি ভর ছিল 80 কেজি, আর হচ্ছে সে 15 মিটার পার সেকেন্ড বেগে ধরো লাফ দিল। তাহলে V1টা কত আসতেছে যদি ক্যালকুলেশন করি, তাহলে হচ্ছে 80 × 15 ডিভাইডেড বাই 150 মাইনাস 8 মিটার পার সেকেন্ড। তোমাদের এখন কনফিউশন হতে পারে যে স্যার বা ভাই, আগে যে শুরুর দিকে আমি দুইটা ভিন্ন দিকে ছিল, যে কোনো একদিকে প্লাস ধরে নিছি, ধরে নাও প্লাস, অসুবিধা কী? আমি ধরো সাধারণ আর কি ব্যক্তি ছিল, আচ্ছা ব্যক্তির লাফ যেদিকে দেয় সেদিকে আমি প্লাস ধরলাম। ব্যক্তি যেদিকে লম্ফ দেয় মানে লাফ দেয় সেই দিকটাকে আমি পজিটিভ ধরলাম, যাও ধরে নিলাম। এই দিকে যা আছে সব হয়েছে পজিটিভ, তাহলে তার উল্টা দিকে কী আসতে হবে? অবশ্যই নেগেটিভ। ম্যাথ করার পর কি নেগেটিভ আসছে? অবশ্যই আসছে। তার মানে নৌকার
প্রশ্নে কী চাইছিল? নৌকার পশ্চাৎ বেগ কত। তাহলে নৌকার বেগ কত? নৌকার বেগ আছে 8 মিটার পার সেকেন্ড। এই কথাটা লেখার পরে যদি আনসার লিখে দাও না, এই জিনিসটাকে ঠাস করে কেটে দেবে। কেন কেটে দেবে? কারণ আমি এখানে কিন্তু পশ্চাৎ কথাটা উল্লেখ করে নিই, তো এই ক্ষেত্রে আমাকে মাইনাস উল্লেখ করে দিতে হবে। আর যদি বলো যে পশ্চাৎ বেগ, নৌকার পশ্চাৎ বেগ সেটা হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, তখন হচ্ছে কাটার কোনো সম্ভাবনা নেই। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। তো সামনে গেলাম। তারপরে মনে হয় হ্যাঁ এটাই লাস্ট ম্যাথ। শান্তি, 1 ঘন্টা প্রায় হয়ে গেছে। আচ্ছা, তো এখানে বলছে 300 কেজি ভরের কোনো নৌকা, আবার এই নৌকাটা আইছে। 300 কেজি ভরের কোনো নৌকার দুটি গোলই হতে 20 কেজি ও 25 কেজি ভরের দুইজন বালক, এটা কত ছোট হবে, এত কম ওজন, যথাক্রমে 3.5 মিটার পার সেকেন্ড ও, আচ্ছা ওই ব্যাগটা তো দেওয়া নাই, একটু দ্বারা আমি কোয়েশ্চেনটা একবার দেখে নিই। আরেকটা হচ্ছে এখানে আসলে দ্বিতীয়টা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড হবে, এটা উঠে নেয় আর কি। ঠিক আছে, তো 300 কেজি ভরের কোনো একটা নৌকার দুটি গোলই হতে 20 কেজি ও 25 কেজি ভরের দুজন বালক যথাক্রমে 3.25 মিটার পার সেকেন্ড ও 2 মিটার পার সেকেন্ড বেগে দুই দিকে লাফতেছে। নৌকাটি কত বেগে এবং কোন দিকে চলবে? ওই আগের ম্যাথই, তারা হচ্ছে লাফ দেওয়ার পূর্বে, এটা ছিল আমার সুন্দর নৌকাটা, এটা নষ্ট হয়ে গেছে, আবার আঁকলাম। নৌকা আছে, ধরো হচ্ছে দুই প্রান্তে হচ্ছে দুইজন বালক দাঁড়ায় আছে, ওই আগের মতোই, দুই প্রান্তে দুইজন দাঁড়ায় আছে। তো ধরো শুরুর দিকে নৌকার ভরটাকে আমি, ধরো এটাকে একটু কপি করে নিই, কপি হয়ে গেছে। আচ্ছা, তো শুরুর দিকে ধরো হচ্ছে নৌকার ভরটাকে আমি ক্যাপিটাল এম ধরলাম। আচ্ছা যাও, আমি এটাকে M3 ধরি বা M1 ধরি, না M3 ধরি। M3 হচ্ছে ধরো এটাকে 300 কেজি ধরলাম। ধরো এই বালকটার ভরটাকে আমি M1 ধরলাম, প্রথমটাকে ধরলাম হচ্ছে 20 কেজি, কেন 20 কেজি দাঁড়ায় আছে। এটাকে ধরলাম হচ্ছে M2, যে হচ্ছে 25 কেজি, সে উল্টা সাইডে দাঁড়ায় আছে। তো শুরুর দিকে যেহেতু হচ্ছে কোনো কিছু বলা নাই, তো আমি ধরে নিব হচ্ছে শুরুর দিকে সবাই স্থির ছিল, তাহলে U3ও হবে 0, U1ও হবে 0, U2ও হবে 0, যেহেতু শুরুর দিকে দাঁড়ায় নিয়েছিল, প্রস্তুতি নিচ্ছিল। তো কিছুক্ষণ পর তারা কী করলো? লাফ দিল। কিছুক্ষণ পর সে কী করলো? লাফ দিল, মানে তারা লাফ দিল আর কি। তো সে ছিল হচ্ছে M1, M1টা হচ্ছে লাফ দিল হচ্ছে ধরো এই দিকে, তার ব্যাগটাকে দিলাম আমি V1, V1 হচ্ছে ধরো 3.2, 20 কেজির জন্য ছিল হচ্ছে 3.25 মিটার পার সেকেন্ড। আবার সে হচ্ছে এইদিকে লাফ দিল, সেটাকে আমি ধরলাম V2, V2 ধরলাম হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এখন আবার সে একই ঘটনা, যে দুইটা বস্তু বা দুইটা ব্যক্তি দুইটা ভিন্ন দিকে লাফতেছে, অর্থাৎ তার ব্যাগের দিক হচ্ছে ভিন্ন, তো সেক্ষেত্রে যে কোনো একটাকে প্লাস ধরবো আর একটা অটোমেটিকলি মাইনাস হয়ে যাবে। তো ধরো প্রথম বালকের দিকটাকে আমি প্লাস ধরলাম, ঠিক আছে, তাহলে তার ব্যাগটা হবে প্লাস, আর দ্বিতীয় যে বালক আছে M2, তার ব্যাগটা হবে মাইনাস। তাহলে তার যে ব্যাগটা আছে নৌকার ব্যাগ, সেটা ধরলাম V3, জানি না কী হবে, কোন দিকে যাবে জানি না, ম্যাথ করলে আমাকে বলে দিবে, তো V3 মানটা বের করতে বলা হয়েছে। তো বস্তু আগের মতো এখানে কয়টা বলো তো? দুইটা কি না, 3টা। তো ভসানি খাটাই, মানে লাফ দেওয়ার পূর্বে মোট ভরবেগ কত? M1U1 প্লাস M2U2, 3টা বস্তু যেহেতু 3টাই আসবে, M3U3 ইকুয়ালস টু কী হবে? লাফ দেওয়ার পর M1V1 প্লাস M2V2 প্লাস M3V3, আগের মতোই এই পুরো জিনিসটাই হচ্ছে 0, যেহেতু আদিতে কোনো ব্যাগ তাদের ছিল না, তো পুরো জিনিসটাকে হচ্ছে আমি 0 ধরে নিলাম। এটা সবসময় যে 0 হবে এমন না, তবে এই সকল ম্যাথে, মানে এইখানে যে ম্যাথটা আছে স্পেসিফিকলি এই ক্ষেত্রে হচ্ছে 0। তাহলে 0 ইকুয়ালস টু হচ্ছে M1 ছিল, আচ্ছা মানগুলো বসাবো, বসাই যাও। M1 হচ্ছে কত ধরছিলাম? M1 ধরছিলাম 20 কেজি, 20 ইন্টু 20 ছিল 3.25, পজিটিভ 3.25, প্লাস M2 হচ্ছে 25 কেজি ধরছিলাম, 25 ইন্টু V2 হচ্ছে -2, প্লাস M3 হচ্ছে কত? 240 না 300 কেজি ইন্টু V3, জানি না, বের করবো। তাহলে ক্যালকুলেটর দিয়ে যদি ক্যালকুলেশন করি, তাহলে আনসার আসছে 20 ইন্টু 3.25
প্লাস 25 ইন্টু -2 প্লাস 300 ইন্টু এক্স। অ্যান্সারের সলিউশন হচ্ছে অনেক ছোটো একটা মান, -0.05 মিটার পার সেকেন্ড। অর্থাৎ ওই নৌকার পশ্চাৎ বেগ হচ্ছে 0.05 মিটার পার সেকেন্ড। এটা তো পশ্চাৎ বেগের মান, তাহলে দিকটা কোন দিকে? এই নেগেটিভ চিহ্ন দ্বারা কী বোঝাচ্ছে তোমরা সাইডের থার্ড ব্রেকেট দিয়ে লিখে দিও। কোন দিকে প্লাস ধরছিলাম? প্রথম বালকের দিককে। তাহলে কোন দিক মাইনাস হবে? দ্বিতীয় বালক যেদিকে লাফতেছে সেদিকে। তাহলে দ্বিতীয় বালকের দিকটা যদি মাইনাস হয়, নৌকার ব্যাগ পশ্চাৎ বেগে যদি মাইনাস হয়, তাহলে নৌকাটা আসলে পশ্চাৎ বেগ কোন দিকে লাভ করছে? প্রথম বালক না দ্বিতীয় বালক? যেটা চিহ্ন ম্যাচ করছে সেই দিকে, অর্থাৎ দ্বিতীয় বালকের দিকে। অর্থাৎ নৌকা দ্বিতীয় বালকই তো নাকি? হ্যাঁ, যেদিকে লাফতে সেদিকে 0.05 মিটার পার সেকেন্ড পশ্চাৎ বেগ লাভ করে। এটাই হচ্ছে আমার এই ম্যাথের সুন্দর একটা আনসার। ঠিক আছে, আশা করি হচ্ছে এই সুন্দর ম্যাথটা বুঝতে পারছো। আজকে হচ্ছে এই পর্যন্তই থাক। এই টপিকের হচ্ছে মানে ভরবেগ বা হচ্ছে সংরক্ষণশীলতা রিলেটেড যতগুলো ম্যাথ টাইপ থাকা সম্ভব সবগুলোই প্রায় করাই দিছি। এখন বাকিটা হচ্ছে তোমাদের উপর, তোমরা হচ্ছে এই চ্যাপ্টারটা হচ্ছে ভালো মতো প্র্যাকটিস করো, এই টপিকগুলো ভালো মতো প্র্যাকটিস করো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ঠিক আছে।